একটা ব্যস্ত শহর, সবাই যে যার মতো কাজ করছে, কারো দিকে কারো তাকানোর টাইম পর্যন্ত নেই। তখন হঠাৎ করে পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় পার্টিকুলারলি একটা জায়গায় বারবার ওই বাজ এসে পড়ছে। হঠাৎ করে এরকম আবহাওয়ায় সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়, কেউ কিছু বুঝতে পারছে না। আর তখনই দেখা যায় সেখান থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব এলিয়েন। এই এলিয়েনরা প্রত্যেকটা মানুষকে ধরে ধরে মেরে ফেলছে। ঠিক এরকম একটা সিচুয়েশনে শুরু করছি আমাদের আজকের গল্প। তো হ্যালো কুহেলিকার গল্পপ্রেমীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমার আমার সবার প্রিয় টম ক্রুজের অভিনীত মুভির গল্প ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। তবে গল্প শুরু করার আগে আমি একজনের নাম মেনশন করতে চাই। গতদিন আমার ভিডিওতে লাভ কুইন নামে একজন আপনা ভাইয়া কমেন্ট করেছে সে নরসিংদী থেকে দেখছে। হ্যালো লাভ কুইন আপু অথবা ভাইয়া। তো আজকে গল্প শোনার পর তোমরাও কমেন্ট বক্সে জানিয়ে যেও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের নামগুলোও মেনশন করে দেবো। তো চলো আর বকবক না করে গল্প শুরু করি। তো শুরুতেই তো আমরা রে নামের একজনকে দেখতে পাই। সে পেশায় একজন ক্রেন অপারেটর। হঠাৎ করে একটা ফোন পেয়ে সে দ্রুত গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসে, কারণ রের বাড়িতে তার এক্স ওয়াইফ ম্যারি আর তার হাজবেন্ড টিম এসে অপেক্ষা করছে। রে বাসায় যাওয়ার পর ম্যারি তাকে বলে যে আমি উইকেন্ডে আমার বাবার বাসা বস্টনে যাচ্ছি, তাই এখন থেকে এই বাচ্চাদের দায়িত্ব তোমার। রিচেল আর রবিকে তোমার দেখাশোনা করে রাখতে হবে। আসলে রিচেল আর রবি হলো রে আর ম্যারির বাচ্চা। তারা জন্মের বেশ কয়েক বছর পরেই ম্যারি রেকে ডিভোর্স দিয়ে টিমকে বিয়ে করেছে। আর যেহেতু এখন সে তার বাবার বাড়িতে যাচ্ছে, তাই তার দুই ছেলে মেয়ে মানে রিচেল আর রবিকে এখন রেরই দেখাশোনা করতে হবে। এদিকে রিচেল তার বাবাকে পছন্দ করলেও রবির আসলে রেকে মোটেও পছন্দ নয়, কারণ সে সবসময় মনে করে রে শুধুমাত্র নিজের কথাই চিন্তা করে। তো বাচ্চাদের খাবার দাবার খাইয়ে রেস্ট নিতে বলে রে নিজে চলে যায় একটু ন্যাপ নিতে। কিন্তু যখনই সে ঘুম থেকে ওঠে তখন রিচেলের কাছ থেকে জানতে পারে যে রবি নাকি তার গাড়িটা নিয়ে বাইরে বের হয়ে গিয়েছে। এটা শুনেই তো রে রবিকে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে এসে তো সে পুরো অবাক, কারণ শহরের সব লোকেরা রাস্তায় চলে এসেছে আর সবাই আকাশের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে পুরো আকাশ কালো মেঘে এমন ভাবে ঢেকে গিয়েছে যে মনে হচ্ছে এখনই অনেক বড় একটা ঝড় আসবে। রিচেলও তখন তার বাবার সঙ্গে বাইরে আসে, আর ঠিক ওই সময় জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো আকাশ থেকে ওই বাজগুলো পার্টিকুলারলি একটা জায়গায় বারবার পড়ছে। তখন তারা বাবা আর মেয়ে তো ভয় পেয়ে ওখান থেকে দ্রুত ঘরের মধ্যে চলে যায়। ঠিক ওই সময় আবার তাদের ঘরের সম্পূর্ণ ইলেকট্রিসিটি চলে যায়, এমনকি ফোন আর ঘড়িও কাজ করছে না। রে তখন রিচেলকে বলে যে তুমি ঘরেই থাকবে, কোথাও বের হবে না, আমি তোমার ভাইকে এখনই খুঁজে নিয়ে আসছি। এরপর যখনই সে বাসা থেকে বের হয় তখন রবিকে সামনেই দেখতে পায়। সে তো রবিকে দেখে অনেক বকা দেয় আর বলে যে তুমি আমাকে না বলে এভাবে গাড়ি নিয়ে বের হয়েছে কেন, তুমি এক্ষুনি ঘরে যাবা আর নিজের বোনের খেয়াল রাখবা। রে এরপর রবিকে বাসায় পাঠিয়ে দিয়ে একটু সামনে এগোয় কি হয়েছে সেটা বোঝার জন্য। তখন সেখানে তার বন্ধু ম্যানির সঙ্গে তার দেখা হয়ে যায়। ম্যানি তার গাড়িটাকে ঠিক করছে, কারণ সে দ্রুত এই শহর থেকে পালাতে চাচ্ছে। এরপর রে সহ আরো কয়েকজন মানুষ ওই জায়গাটায় চলে যায় যেখানে বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল। ওখানে একটা বড় গর্ত হয়ে গিয়েছে। তারা সবাই যখন এটা নিয়ে গবেষণা করছিল তখনই দেখা যায় ওখানকার মাটি কাঁপতে শুরু করেছে আর রাস্তাগুলো কেমন যেন ফেটে ফেটে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এমনকি নিচ থেকে একটা অদ্ভুত হাহাকারের আওয়াজ আসছে, যে আওয়াজ তারা এর আগে কখনোই শোনেনি। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওই ফাঁকা জায়গা থেকে এলিয়েনদের বড় একটা স্পেসশিপ উঠে আসে। এলিয়েনরা যখন সমস্ত মানুষদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে, আর এই হামলায় তখন সেখানে অনেক মানুষ মারা যায়। রে তো কোনো মতে তার প্রাণ নিয়ে বাড়িতে ফিরে আসে আর ঘরে ঢুকে তার বাচ্চাদেরকে বলে যে দ্রুত তোমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। এরপরে রে তার দুই ছেলে মেয়েকে নিয়ে তার বন্ধু ম্যানির ঠিক করা ওই গাড়িতেই উঠে পড়ে। তারা যখন গাড়িটা স্টার্ট দিতে যাবে তখনই সেখানে ম্যানি চলে আসে। আসলে রে তাড়াহুড়োর কারণে ভয় পেয়ে ম্যানিকে না নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু ম্যানি যখন গাড়িতে উঠতে যাবে সঙ্গে সঙ্গে পেছনে এলিয়েনদের স্পেসশিপটা চলে আসে। এটা দেখে তো রে আর এক সেকেন্ডও সময় নষ্ট করে না, সে গাড়িটা টান দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আর ম্যানি তো এলিয়েনদের লেজার রশ্মির শিকার হয়ে ওখানেই মারা যায়। এদিকে রিচেল আর রবি তো নিজেদের চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় পেয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। ওখান থেকে তারা সোজা ম্যারি মানে রের এক্স ওয়াইফের বাড়িতে চলে আসে। কিন্তু ম্যারি তো এখন বাড়িতে নেই, ছুটি কাটাতে সে বস্টন গিয়েছে। তবে একটা ভালো দিক হলো ম্যারির বাসায় এখনো ইলেকট্রিসিটি আছে, মানে এখনো এলিয়েনরা এই এরিয়াতে হামলা করতে পারেনি। রে তখন চিন্তা করে যে সে তার ছেলে মেয়েকে নিয়ে এখন থেকে এখানেই থাকবে। এরপর রাতের বেলায় তারা তিনজন খাওয়া দাওয়া সেরে বেসমেন্টে ঘুমাতে চলে যায়। কিন্তু বেসমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই তারা সেখানে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারা তিনজনই তখন খুঁজছিল ওই আওয়াজটা কোত্থেকে আসছে।
আর তখনই তাদের মনে হয় যে আগের দিনের মতো হয়তোবা সেম জায়গায় বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। মুহূর্তের মধ্যেই তখন দেখা যায় তাদের এই বেসমেন্টে আগুন লেগে যায়। এই আগুন থেকে বাঁচতে তারা তিনজন একটা রুমের মধ্যে গিয়ে সেটা ভেতর থেকেই লক করে দেয়। এরপর সকাল হলো, যখন তারা রুম থেকে বের হয়, রে বাইরে বের হয়ে দেখতে পায় যে গতকাল রাতে তারা যে আওয়াজটা পেয়েছিল ওটা আসলে কোনো বিদ্যুৎ চমকানোর আওয়াজ ছিল না, বাইরে একটা প্লেন ক্রাশ হয়েছে। ওই প্লেনের কাছে তখন ক্যামেরাম্যান আর একজন রিপোর্টারকেও রে দেখতে পায় আর জিজ্ঞাসা করে যে আসলে এখানে কি হচ্ছে, আপনি কি আমাকে কিছু বলতে পারবেন? ও রিপোর্টার তখন জানায় যে এলিয়েনদের মেশিনগুলো যেখানে অ্যাক্টিভ হচ্ছে সেখান থেকে আর কোনো প্রতিবেদন করা যাচ্ছে না, মানে ওখানকার কোনো খবরই আর বাইরে বের হচ্ছে না। আমরা শত চেষ্টা করে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছি না। ওই মেশিনগুলো মাটিতে এমনভাবে গেঁথে আছে যে সবার মনে হচ্ছে ওগুলো উপর থেকে কেউ কন্ট্রোল করছে। এরপরে রিপোর্টার আগের দিনের এই বজ্রপাতের সমস্ত ফুটেজ রেখে দেখায়। এই বজ্রপাতের সঙ্গে এলিয়েনদের কঠিন একটা সংযোগ রয়েছে, কারণ প্রতিবার বজ্রপাতের সঙ্গে সঙ্গে এক একটা জায়গায় এলিয়েনরা তাদের আস্তানা গেড়ে বসছে। তো এইগুলো বলে রিপোর্টার সেখান থেকে দ্রুত তার টিম নিয়ে চলে যায়। এরপর তারা তিনজন, মানে রে আর তার দুই ছেলেমেয়ে শহর থেকে বস্টনের উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে, কারণ এই জায়গাটাও এখন তাদের কাছে সেফ বলে মনে হচ্ছে না। অনেকটা দূর ড্রাইভ করার পরে রিচেল বলে যে বাবা গাড়িটা থামাও, আমি একটু ফ্রেশ হব। রিচেলের পর গাড়ি থেকে নেমে একটা লেকের কাছে যায় ফ্রেশ হতে, কিন্তু তখন সে দেখতে পায় ওই লেকের পানিতে অনেক মরা মানুষের লাশ ভেসে আসছে। এটা দেখেই তো ছোট্ট মেয়েটা সেখানে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখন রে এসে তার চোখ চেপে ধরে আর ওখান থেকে দ্রুত তাকে সরিয়ে নিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো আর্মির গাড়ি, তারা এলিয়েনরা যেখানে অ্যাটাক করেছে ওই দিকেই যাচ্ছে। রবি তো ওই আর্মিদেরকে দেখে তাদের সঙ্গে যেতে যাচ্ছিল। রে তখন তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি ওদের সঙ্গে গেলে তোমার বোনের খেয়াল কে রাখবে? আমি কি সারাক্ষণ তোমাদের সঙ্গে থাকতে পারবো নাকি? তাই সে রবিকে ওখান থেকে জোর করে নিয়ে আসে আর আবারও বস্টনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতটা দূর ড্রাইভ করার কারণে তো রে প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে এইবার রবিকে ড্রাইভ করতে বলে যাতে করে সে একটু রেস্ট নিতে পারে। এরপর তারা ছোট্ট একটা শহরে চলে আসে আর ওখানে ঢোকার পর তারা দেখতে পায় যে অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে। কিন্তু যখনই তারা রেদের গাড়িটা দেখতে পায় সবাই তো ওই গাড়ির দিকেই ছুটে আসে। আসলে এইসব লোকেদের গাড়ির এখন অনেক প্রয়োজন, কারণ তারা গাড়ি নিয়ে এখান থেকে ভাগতে চাচ্ছে। এই সব কিছু থেকে রে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই গাড়ি নিয়ে সোজা একটা পোলের সঙ্গেই ধাক্কা খায়। ওখানকার লোকেরা তখন সবাই পাগলের মতো করে গাড়ি থেকে রে আর রবিকে বের করে এনে মারতে শুরু করে। তখন রে নিজেকে বাঁচানোর জন্য নিজের কাছে থাকা বন্দুকটা বের করে ফাঁকা গুলি করতে শুরু করে। আর এইবার তো ওখানে থাকা লোকেরা একটু শান্ত হয়, কিন্তু এরপর যখন সে গাড়িতে গিয়ে বসতে যাবে তখনই পেছন থেকে অন্য একটা লোক এসে রের মাথায় বন্দুক ধরে আর তার কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে নেয়। এখন তাদের তিনজনের কাছে আর কোনো উপায় নেই, তাই তারাও এই জায়গার লোকেদের সঙ্গে একসঙ্গে হাঁটতে শুরু করে এখানকার একমাত্র ফেরিতে ওঠার জন্য। মানে এই শহর থেকে বেরোনোর জন্য এখানে এখন ফেরি ছাড়া আর কোনো উপায় নেই। এই ভিড়ের মধ্যে রে তখন আবার তার একজন পুরনো বন্ধুকে দেখতে পায়। রে তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু বুঝতে পারে যে এখন হয়তোবা সব জায়গার মানুষরাই বিপদে আছে। কিন্তু ঠিক তখনই আবার ওখানে থাকা সবাই অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সবাই বুঝতে পারে যে এলিয়েনরা হয়তোবা এই দিকেই আসছে। এটা বুঝতে পারার পর তো সবাই আবার পাগলের মতো দৌড়াদৌড়ি করতে শুরু করে। তাই এইবার তো সবাই পাগলের মতো করে ফেরিতে গিয়ে উঠতে চায়, কিন্তু তখন সেখানে আর্মিরা চলে আসে আর সবাইকে এভাবে ফেরিতে উঠতে বাধা দেয়। কারণ যে পরিমাণ মানুষ ফেরির দিকে এগিয়ে আসছে, এত মানুষ ফেরিতে উঠলে ওটা এমনিতেই ডুবে যাবে, তাই তারা সিরিয়াল বাই মানুষদেরকে ফেরিতে উঠাতে চাচ্ছিল। কিন্তু এই ভিড়ের মধ্যে থেকেও রে তখন তার দুই ছেলে মেয়েকে নিয়ে ঠিকই ফেরিতে উঠে পড়ে। তবে পেছন দিকে তাকালে দেখতে পায় তার ফ্রেন্ড আর ফেরিতে উঠতে পারেনি, কিন্তু এখন আর রের কাছে ওইটুকু সময় নেই যে তার ফ্রেন্ডকে আবার নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই ফেরিটা ওখানে ছেড়ে দেয়। সবাই তো মনে করে যে তারা হয়তোবা এ যাত্রার মতো বেঁচে গিয়েছে, কিন্তু ওই সময় পানির নিচ থেকে এলিয়েনদের একটা স্পেসশিপ এসে পুরো ফেরিটাকেই উল্টে দেয়। সব মানুষ তো পানির মধ্যে তলিয়ে যেতে শুরু করে। তখন রে, রবিন আর রিচেলও পানিতে পড়ে যায়, কিন্তু রে আবারও তার দুই বাচ্চাকে কোনো মতে ওখান থেকে বাঁচিয়ে কিনারায় উঠে আসে। এরপর ওখান থেকে তারা যখন আবারও পালাতে শুরু করে তখন সামনেই দেখতে পায় এলিয়েন আর আর্মিদের মধ্যে একটা বিশাল যুদ্ধ লেগে গিয়েছে। আর্মিরা যতই মিসাইল বা বোমা এলিয়েনদেরকে মারছিল না কেন, কোনো কিছুতেই এলিয়েনদের শিপটার কিচ্ছু করতে পারছিল না, কারণ তাদের স্পেসশিপগুলোর চারপাশে কেমন যেন একটা শিল্ড তৈরি হয়ে আছে। এই শিল্ড ভেদ করে কোনো প্রকার গুলি বা বোমা কোনো কিছুই শিপ পর্যন্ত পৌঁছাতে পারছে না। এদিকে রবি তখন তার বাবার হাত ছেড়ে দিয়ে দ্রুত আর্মিদের কাছেই চলে আসে। সে বারবার তাদেরকে বলে যে আমিও আপনাদের সঙ্গে দলে যুক্ত হতে চাই, প্লিজ আমাকে নিয়ে নেন। কারণ তার মনে হচ্ছিল যে এখন তার দায়িত্ব সব এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ করা আর সব মানুষদেরকে বাঁচানো। রে তাকে বারবার আটকে যাচ্ছিল, কিন্তু রবি এবার কোনোভাবেই তার কথা শোনে না। তাই উপায় না পেয়ে রে আর রিচেল রবিকে শেষবারের মতো বিদায় জানিয়ে সেখান থেকে রওনা হয়।
এদিকে আর্মিরা তো শত চেষ্টা করেও এলিয়েনদের মেশিনের সামনে কোনোভাবেই টিকতে পারছে না। অন্যদিকে রে আর রিচেল যখন পালাচ্ছিল তখনই একটা লোক তাদেরকে এইভাবে পালাতে দেখে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। এরপর তারা তিনজন ওখান থেকে সোজা একটা বেসমেন্টের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু ভেতরে ঢোকার পর রে বুঝতে পারে যে এই লোকের মাথার স্ক্রু বোধহয় একটু ঢিলা, কারণ তার কথাবার্তা আর কাজ কারবার কেমন যেন অদ্ভুত। কিন্তু যেহেতু এখন তাদের কাছে আর কোনো অপশন নেই, তাই আজকের রাতটা রে এখানেই থাকতে চায়। এরপর তারা এই বেসমেন্টে থাকা অবস্থায় আবার কোনো কিছুর একটা আওয়াজ পায়। এই শব্দটা শুনেই তারা তিনজন ভয় পেয়ে একদম চুপ হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই দেখা যায় যে সাপের মতো একটা বড় মেশিন বেসমেন্টের মধ্যেই ঢুকে আসে। এটা দেখে তারা তিনজন একটা আয়নার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু এই মেশিনটাই তখন রিচেলের জুতা ধরা পড়ে যায়। আর ওই মেশিনটা যখন রিচেলকে ধরতে যাবে, এটা বুঝতে পেরে রে তখন তার মেয়ে আর ওই লোকটাকে নিয়ে দ্রুত ওখান থেকে সরে যায়। কিছুক্ষণ পরে তো এখানে কাউকে না পেয়ে ওই মেশিনটা আবারও উপরে উঠে যায়। এই মেশিনটা উপরে উঠে যেতেই তারা ভাবছিল যে হয়তো কিছুক্ষণের জন্য তারা এখানে সেফ থাকবে। কিন্তু ওখান থেকে বাইরে বের হলেই তারা দেখতে পায় তিনটা এলিয়েন অলরেডি ভেতরে ঢুকে বসে আছে। কোনো একটা জিনিস তারা বেশ কিউরিয়াস হয়ে দেখছে আর এখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না। এটা দেখে তো এইবারে লোকটা তার বন্দুক বের করে আর এলিয়েনদেরকে মারার প্ল্যান করে। কিন্তু রে তাকে বারবার আটকানোর চেষ্টা করে, কারণ একটা এলিয়েনকে মেরে ফেলা হলে এখানে হাজার হাজার এলিয়েনরা চলে আসবে। রের অনেকবার বোঝানোর পরে এরপর তারা তিনজন ওখানে কিছুক্ষণ একদম শব্দ ছাড়াই লুকিয়ে থাকে, কারণ শব্দ পেলেই এলিয়েনরা তাদের কাছে চলে আসবে। মানে কোনোভাবে তারা তাদের প্রাণ নিয়ে এ যাত্রার মতো বাঁচতে যাচ্ছে। এর কিছুক্ষণ পর দেখা যায় ওই এলিয়েনরা সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালবেলা রে যখন বেসমেন্ট থেকে উপরে আসে তখন দেখতে পায় যে মাটি থেকে শুরু করে একদম দেওয়াল পর্যন্ত সব জায়গায় লাল রহস্যময় শিকড়ের জন্ম হয়েছে। এরপরে জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখতে পায় অলরেডি এলিয়েনদের অনেকগুলো স্পেসশিপ তাদের এই পুরো বাড়িটাকেই ঘিরে রেখেছে। এরপরে লোকটা রেকে বলে যে পৃথিবীতে সবকিছুই কোনো একটা দুর্বলতা আছে, আর এই এলিয়েনদেরও অবশ্যই একটা দুর্বল জায়গা থাকবে। এখন আমাদের কাজ হলো ওটা খুঁজে বের করা। তুমি ভয় পেও না, ওদেরকে আমরা যে কোনো ভাবেই হারাবো। এরপর রে বলে যে কিন্তু আমার সঙ্গে তো আমার ছোট্ট মেয়েটা আছে, আপনি কেন শুধু শুধু আমাদেরকে এখানে নিয়ে এসে আরো বিপদের মধ্যে ফেললেন? আমরা বাবা আর মেয়ে না হয় অন্য একটা জায়গায় পালিয়ে যেতাম। তখন ওই লোকটা বলে যে তোমার কি মনে হয় এত সহজে তুমি এলিয়েনদের হাত থেকে ছাড়া পেতে? ওরা সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, তাই এখন ওদের সঙ্গে লড়াই করে আমাদের বাঁচতে হবে। এখন শুধুমাত্র ওরা নয়, আমরাও মাটির নিচ থেকে বের হয়ে ওদেরকে চমকে দেব। এই কথা শুনে রে এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই লোকের মাথা একটু একটু নয়, পুরোটাই খারাপ। সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর না হলে কোনো অস্ত্র ছাড়া সে এলিয়েনদের মোকাবেলা কিভাবে করবে? সে তো আর বাস্তব জিনিস বুঝছে না যে পুরো শহরটা এখন এলিয়েনদের দখলে চলে গিয়েছে। এদিকে ওই লোকের পাগলামি তো বেড়েই যাচ্ছে। এরপর সে একটা জায়গায় গিয়ে মাটি খুঁড়তে শুরু করে আর ওরকম লাল শিকড় দেখতে পায়। সে রেকে বলে যে এগুলো আমাদের রক্ত নয়, এগুলো হলো এলিয়েনদের রক্ত। রে তখন ওই লোকটার উপর অনেক রেগে যায় আর বলে যে তুমি কি একটু চুপ করতে পারো? একটা আওয়াজ পেলে কিন্তু এলিয়েনরা আবারও এখানে চলে আসবে। কিন্তু ওই লোকটার পাগলামি তো কোনোভাবেই কমছে না। তাই রে এবার বুঝতে পারে সময় চলে এসেছে, এখন সে তার জীবনের একটা চরম কঠিন সিদ্ধান্ত নেবে। রে তখন দ্রুত রিচেলের কাছে যায় আর তার চোখটা বেঁধে দিয়ে বলে যে তুমি কান বন্ধ করে এখানে কিছুক্ষণ চুপ করে থাকো, একদম নড়বে না, আমি এক্ষুনি আসছি। এরপর রে ওই লোকটার রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আর তার কিছুক্ষণ পর থেকে লোকটার মুখ থেকে আর একটা আওয়াজও শোনা যায় না। তোমরা বোধহয় বুঝতে পারছো বন্ধুরা রে এখানে কি করেছে। যাই হোক, তো কিছুক্ষণ পরে রে আবারও রিচেলের কাছে ফিরে আসে আর তার চোখের বাঁধনটা খুলে ফেলে। তারা দুইজন তখন ওখানেই ঘুমিয়ে পড়ে। আসলে বেশ কয়েকদিন ধরে না ঘুমানোর কারণে তো ওখানে শোয়া মাত্রই তাদের ঘুম এসে যায়। তবে মাঝরাতে হঠাৎ করে রিচেলের ঘুম ভেঙে যায় আর সে তাকাতেই দেখতে পায় যে সাপের মতো বড় একটা যন্ত্র তাদের কাছে চলে এসেছে। এটা দেখা মাত্রই তো সে জোরে চিৎকার করে ওঠে আর রেও তখন জেগে যায়। রে তখন তার নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য একটা কুড়াল দিয়ে বারবার ওই যন্ত্রটাকে আঘাত করতে থাকে। আর একটু পরেই দেখা যায় ওই যন্ত্রটা নিজে থেকে উপরে উঠে গিয়েছে। এদিকে এতক্ষণে রিচেল তো ভয় পেয়ে বেসমেন্ট থেকে দ্রুত উপরে উঠে আসে আর রে নিজের মেয়েকে বেসমেন্টে খুঁজে না পেয়ে তো পুরো হন্যে হয়ে যায়। সে সব জায়গায় খুঁজতে শুরু করে কিন্তু কোথাও তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। তখন সেও বাইরে বের হয়ে আসে আর দেখতে পায় যে পুরো বিস্তীর্ণ ভূমি একদম রক্তে লাল হয়ে গিয়েছে। তখন হঠাৎ করে সেখানে এলিয়েনদের একটা ট্রাইপড এসে রেকে ধরার চেষ্টা করে। রে তখন নিজেকে বাঁচানোর জন্য একটা গাড়ির মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ওই ট্রাইপড থেকে একটা হাতির সুরের মতো জিনিস বের হয়ে এসে গাড়ির কাছটাকে ছিদ্র করে দেয়। আর তখনই রে রিচেলের চিৎকার শুনতে পায়। বাইরে তাকাতেই দেখতে পায় রিচেল একটু দূরে দাঁড়িয়ে আছে। রিচেলের চিৎকারের আওয়াজ শুনে তো এবারে ট্রাইপডটা সেখানে গিয়ে রেকে বাদ দিয়ে রিচেলকেই ধরে ফেলে।
রে এবার বুঝতে পারছিল যদি তার মেয়েকে বাঁচাতে হয় তাহলে তাকে ওই ট্রাইপডের মধ্যেই ঢুকতে হবে। এই জন্যই সে বুদ্ধি করে ওখানে থাকা একটা আর্মিদের গাড়ি থেকে কয়েকটা গ্রেনেড নিয়ে নেয় আর সেইগুলো ট্রাইপডের দিকেই ছুটতে থাকে। গ্রেনেডটা সেখানে বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে একটা ট্রাইপডে সে রেকে ধরে ফেলে আর তার মেয়ের সঙ্গে একটা খাঁচার মধ্যে আটকে ফেলে। রের প্ল্যান তো মোটামুটি সাকসেসফুল, কিন্তু এরপর দেখা যায় যে রে আর তার মেয়ে একাই নয়, এখানে এলিয়েনরা আরো অনেক মানুষকে এইভাবে বন্দি করে রেখেছে। রে তার মেয়েকে দেখে যখন জড়িয়ে ধরতে যাবে তখন এই ট্রাইপড থেকে একটা সুর বেরিয়ে এসে রেকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই দৃশ্য দেখে তখন ওই লোকদের মধ্যে থেকে একজন আর্মি অফিসার রেকে বাঁচানোর চেষ্টা করে আর বাকি সবাইকে বলে যে তোমরা সবাই আমাকে জোরে টেনে ধরো যাতে করে আমি রেকে কোনোভাবে ওখান থেকে নামাতে পারি। সবাই মিলে এবার একসঙ্গে হাত লাগানোর কারণে অবশেষে ট্রাইপডটা রেকে এবার ছেড়ে দেয়। এরপরেই দেখা যায় রের হাতে কিছু গ্রেনেডের পিন, মানে অলরেডি রে ওই ট্রাইপডের ভেতরে গ্রেনেডগুলোকে ঢুকিয়ে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে বিস্ফোরণ হয় আর তারা সবাই যে খাঁচার মধ্যে ছিল ওটা দূরে ছিটকে গিয়ে পড়ে। রে আর রিচেল সহ সেখানে থাকা বাকি সবাই তখন খাঁচা থেকে বের হয়ে আসে আর সঙ্গে সঙ্গে ওই ট্রাইপডটা সেখানে ধ্বংস হয়ে যায়। পরের দিন সকালবেলা দেখা যায় যে রে আর রিচেল এখন বস্টন শহরে পৌঁছে গিয়েছে আর তাদের সাথে শত শত মানুষ পায়ে হেঁটেই বস্টন শহরের দিকেই আসছে। তবে বস্টন শহরে এখন এলিয়েনদের দখলে চলে এসেছে। পুরো শহরে কেমন যেন এলিয়েনরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তখন ওখানে থাকা একজন আর্মি অফিসারের কাছে রে জিজ্ঞাসা করে যে ট্রাইপডগুলো এইভাবে পড়ে আছে কেন, এখানে আসলে কি হয়েছিল? তখন ওই আর্মি অফিসারটা বলে যে আমরাও সঠিকভাবে বলতে পারছি না, তবে 1 ঘন্টা আগে এই সবগুলো ট্রাইপড এখানে বিস্ফোরিত হয়েছে যার কারণে পুরো শহরটার এই অবস্থা। এরপর রিচেল তার বাবার কাছে জিজ্ঞাসা করে যে আচ্ছা বাবা, এলিয়েনদের ট্রাইপডগুলো নিজে থেকে কিভাবে বন্ধ হয়ে গেল? তখন রে বলে যে আমি তো তোমার সঙ্গেই ছিলাম মা, আসলে আমিও এই বিষয়ে কিছু জানি না, চলো আমরা সামনের দিকে যাই। আর ঠিক তখনই দেখা যায় ওখানে আবার একটা ট্রাইপড উঠে দাঁড়াচ্ছে। এটা দেখতে পেয়ে তো আর্মিরা সবাইকে বলে যে আপনারা দ্রুত টানেলের মধ্যে ঢুকে পড়েন, কেউ বাইরে থাকবেন না। তবে টানেলে ঢোকার আগে রে যখন উপরের দিকে তাকায় তখন দেখতে পায় অনেকগুলো পাখি ট্রাইপডের উপরে ঘোরাফেরা করছে। রে এই বিষয়টা দেখতে পেয়ে দ্রুত আর্মিদেরকে বলে যে উপরের দিকে তাকান, দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখিরা কিন্তু উঠছে, তার মানে এখন কোনো শিল্ডই ট্রাইপডটাকে ঘিরে নেই, এটাই আমাদের কাছে মোক্ষম সময়। ওই অফিসারটাও তখন রের কথা বুঝতে পারে আর সমস্ত সেনাদেরকে আদেশ দেয় যে দ্রুত আমাদের সব থেকে খতরনাক মিসাইলগুলোকে নিয়ে এসো। এরপরে আর্মিরা ট্রাইপডটার দিকে একের পর এক মিসাইল দিয়ে হামলা করতে থাকে। একটা পর্যায়ে তখন এই ট্রাইপডগুলো নিয়ন্ত্রণ হারিয়ে সেখানেই বিধ্বস্ত হয়ে যায়। এরপর তো সেনাবাহিনী সহ সাধারণ সব মানুষজন ওই ট্রাইপডের দিকে ছুটে যায় আসলে ওখানে কি আছে এটা দেখার জন্য। তখন দেখা যায় যে একটা অদ্ভুত প্রাণী ট্রাইপড থেকে বেরিয়ে আসছে। তবে যখন তারা ওটার কাছাকাছি যায় তখন দেখতে পায় যে অলরেডি সেটা ডেড, মানে ওখানে থাকা সমস্ত এলিয়েনরাই মারা গিয়েছে। এরপরে তো রে রিচেলকে নিয়ে ম্যারির কাছে চলে যায়। রিচেল এতদিন পর তো তার মাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে আর রে তখন রবিকে ওখানে দেখতে পায়। তার মানে রবিও আর্মিদের কাছ থেকে সেফলি তার মায়ের কাছে পৌঁছে গিয়েছে। এরপর গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই এখন সমস্ত এলিয়েনরাই মারা গিয়েছে। তবে তাদের মৃত্যুর পেছনের কারণ হলো পৃথিবীতে থাকা ব্যাকটেরিয়া আর ভাইরাস, মানে তারা পৃথিবীতে থাকা ব্যাকটেরিয়া আর ভাইরাসের সঙ্গে পেরে ওঠেনি, অবশেষে তারা মারাই গিয়েছে। আর এই দৃশ্য দেখে তো বন্ধুরা আমার প্রচন্ড হাসি পেয়ে গিয়েছে। তাহলে বুঝতে পারছো আমরা মানুষরা কি পরিমাণ সহনশীল, যে ব্যাকটেরিয়ার ভাইরাসে এলিয়েনরা টিকতে পারে না সেখানে আমরা দিব্যি বেঁচে আছি। আসলে এত এত ভেজাল খাবার, পচা তেল, রং দেয়া খাবার খাওয়ার পরেও যখন মানুষরা বহল তবিতে বেঁচে আছে তখন এলিয়েনরা মানুষদেরকে কি করতে পারবে? আমরা মানুষরা হয়তো বা সবই সহ্য করতে পারি। যাই হোক, তবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা কিন্তু বাইরের উল্টাপাল্টা খাবার খাওয়া থেকে একটু বিরত থাকো আর অবশ্যই বাচ্চাদের খাবারের বেলা সতর্ক থাকবে। তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। অবশ্য পুরো গল্প জুড়ে আমি টম ক্রুজকেই বেশি দেখেছি। ও তোমাদের কার কার টম ক্রুজকে পছন্দ সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।